দেশে প্রায় এক শতাব্দীতে বড় ধরনের কোনো ভূমিকম্প হয়নি, কিন্তু ভূমিকম্প প্রবণ এই অঞ্চলের অতীত ইতিহাস বলছে বড় দুর্যোগের পূর্বে ছোট ছোট কম্পন হয়ে থাকে। তাই আজকের অনুভূত 5.7 মাত্রার ভূমিকম্পকে ফোরশক বা বড় ভূমিকম্পের আগাম সংকেত হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। এ নিয়ে আজকের আলাপে যাব। আমাদের সাথে আছেন নগর ও অঞ্চল পরিকল্পনাবিদ অধ্যাপক আদিল মোহাম্মদ খান এবং আবহাওয়াবিদ, ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুবাইয়াত কবির। আপনাদের স্বাগত জানাচ্ছি সংবাদযোগে। আমি শুরুতেই মোহাম্মদ রুবাইয়াত কবিরের কাছে আসতে চাই। সত্যি কি আজকের ভূমিকম্প বা এই ধরনের ছোট কাঁপুনি বড় ভূমিকম্পের আগাম সংকেত কিনা, এবং সেই বড়টা কত বড় হতে পারে? ধন্যবাদ আপনাকে। আসলে আজকে যে ভূমিকম্পটা হয়েছে সকাল 10:38:26, এটা 5.7 মাত্রার একটা ভূমিকম্প ছিল, যেটাকে আমরা আসলে একটা মাঝারি মানের ভূমিকম্প বলেছি। তো আসলে এই মাঝারি মানের ভূমিকম্প পরে যেটা আপনি বললেন যে এটা কি একটা বড় ভূমিকম্পের সতর্কবার্তা কিনা, আমি আসলে এই কথাটাই যদি আসি তার আগে একটু বিষয় একটা আপনাদেরকে আমি বলতে চাই। সেটা হলো যে আমাদের অবস্থানগত জায়গাটা আমাদেরকে বিবেচনা করতে হবে, যে বাংলাদেশ আমরা অবস্থানগত ভাবে কোথায় আছি। আমরা আসলে ইন্ডিয়ান প্লেটের মধ্যে আছি। আমাদের উত্তরে আছে ইউরেশিয়ান প্লেট, যেটাতে ইন্ডিয়ান প্লেট ইউরেশিয়ান প্লেটের মধ্যে সাবডাক্ট হয়েছে। পাশাপাশি আমাদের নর্থে আছে আপনার মায়ানমার সাবপ্লেট। এছাড়া আমাদের বাংলাদেশে আমরা যেটা বলি যে আমাদের মধুপুর ফল, আসাম ফল, এছাড়া আমাদের উত্তরে ডাউকি ফল, আমরা স্যাগাইন ফল। আসলে আমরা যদি জিওলজিক্যাল আমাদের সবকিছু বিবেচনা করি, তো আসলে আমরা একটা ভূমিকম্প প্রবণ এরিয়ার মধ্যেই আছি। এবং আমরা যদি হিস্ট্রিতে দেখি তাহলে এই এরিয়াগুলোতে, বিশেষ করে আমাদের বাংলাদেশ এবং এর চারপাশে, এর আগে অনেক বড় ভূমিকম্প হয়েছে। তো আমরা আসলে এবং গত 100 বছরে এই এরিয়াতে বড় ভূমিকম্প, বিশেষ করে আমাদের এই ঢাকা বা ঢাকার আশপাশে কোনো ভূমিকম্প, আসলে বড় ভূমিকম্প হয়নি। যেটা হয়েছে সেটা বাহিরে হয়েছে। তো সবকিছু বিবেচনা করলে আসলে একটা বড় ভূমিকম্পের ঝুঁকি তো আমাদের আসলে রয়ে গেছে। বাট এটা কবে হবে, এটা যেহেতু ভূমিকম্পের পূর্বাভাস হয় না, সুতরাং এটা আসলে নিশ্চিত করে বলা সুযোগ নেই। তবে আজকে যেটা হয়েছে, আমি বলবো এটা একটা মাঝারি মানের ভূমিকম্প হলেও আমরা কিন্তু বেশ খানিকটা এই ঝাঁকুনিটা ফিল করেছি। জি, এবং যেটা বলছিলাম যে যে প্লেটগুলোর কথা বলছিলেন সেটার একটা পর্যবেক্ষণ থেকে কি জানা যায় কিনা যে কত বড় হতে পারে ভূমিকম্পটার মাত্রা, আসলে কি পরিমাণ হতে পারে আনুমানিক, এরকম কি কোনো? জি, আমি আসলে আনুমানিক ভাবে যেটা যদি বলতে যাই, তাহলে সিনারিও অফ আর্থকুয়েক আমাদেরকে বিবেচনা করতে হবে। সিনারিও অফ আর্থকুয়েকে আসলে দেখা যায় যে এই অঞ্চলে 7 বা 8 মাত্রার ভূমিকম্প হয়েছে। তো বাট কিন্তু আজকে যে ঢাকায় যে ভূমিকম্পটা হয়েছে, আমি যদি এটার প্রেক্ষাপট বিবেচনা করি, তাহলে আমাদের যে আর্থকুয়েকের যে হিস্ট্রি গুলো আছে, তাতে কিন্তু আমাদের 2023 সালে একটা ভূমিকম্প হয়েছিল দোহারে, যেটার ম্যাগনিটিউড ছিল 4.3। এর আগে আমাদের নরসিংদীতে আরেকটা ভূমিকম্প হয়েছিল 2019 সালে, এটা 26শে ফেব্রুয়ারি। তখন কিন্তু এই ভূমিকম্পটার মাত্রা ছিল 3.7। বাট আমি এই সব বিবেচনায় যদি বলি, তাহলে ঢাকা শহরের যে আশপাশে সেই জায়গাটায় কিন্তু আসলে যে অনেক বড় ভূমিকম্প, যেটা হয়তো আমরা বলি যে এখানে হয়তো একটা 8 মাত্রা বা 9 মাত্রা, আমি আসলে এই ধরনের জিনিসটার সঙ্গে একটু বলবো যে আমি একটু ডিফার করছি। আমার কাছে মনে হচ্ছে যে আচ্ছা, এর ভূমিকম্প। পেছনের ব্যাখ্যাটা শুনবো আপনার কাছ থেকে। অধ্যাপক আদিল মোহাম্মদ খান আমাদের সাথে আছেন, তার কাছ থেকে একটু ঘুরে আসি। ঢাকাবাসী প্রচন্ড রকম আতঙ্কগ্রস্ত হয়েছে আজ, এবং জানমালের ক্ষয়ক্ষতিও হয়েছে। আসলে কত মাত্রা পর্যন্ত সইতে পারবে ঘনবসতির এই ঢাকা? আসলে ঢাকার যেভাবে আমরা নগরায়ন এবং ভবনগুলো নির্মাণ করা আছে, আজকের যে 5.5 মাত্রা ভূমিকম্প, যেটার পেছনটা ঢাকার তুলনামূলক কাছে, সেখানেই কিন্তু আজকে যথেষ্ট ঝাঁকুনিগুলো ছিল, যেটারই মানে বহিঃপ্রকাশ যে আমাদের প্রচুর বিল্ডিং এ ক্র্যাক হয়েছে এবং অনেক বিল্ডিং হেলেও পড়েছে। এখন এখানে দুটো বিষয়, একটা হচ্ছে ভূমিকম্পের মাত্রা এবং তার স্থায়িত্ব। এই যে স্থায়িত্বটা আজকে যা ছিল তার যে দ্বিগুণও যদি হতো, তাহলে কিন্তু আমাদের ক্ষয়ক্ষতি আরো অনেক বাড়তে পারতো। আমরা আজকে অন্তত যে অর্থ সৃষ্টিকর্তার কৃপায় আমরা ভাগ্যবান যে আমাদের এই স্থায়িত্বটা বেশিক্ষণ ছিল না। তাহলে এখানে শুধুমাত্র আমাদের ভবনের ভূমিকম্পের যে ম্যাগনিটিউড সেটা না, তার সাথে স্থায়িত্ব ইম্পর্টেন্ট। আর ঢাকার যে অবস্থা, ঢাকায় যে কোনো মানে এপিসেন্টার যদি কাছে হয়, ঢাকায় ধরনের 6 মাত্রারও যদি ভূমিকম্প হয়, তার স্থায়িত্ব যদি 1 মিনিটের কাছাকাছি চলে যায়, তাহলে কিন্তু বড় একটা ড্যামেজ হবে। আর 7-8 মাত্রা হলে তো কথাই নেই। এবং আমাদের নগরায়নই আমাদের ভালনারেবিলিটি বাড়িয়েছে,
কেননা নগরায়নের প্রক্রিয়াতে যে শুধুমাত্র ভবনগুলি অনিরাপদ তা না, তার সাথে আমাদের ইলেকট্রিসিটি লাইন, গ্যাসের লাইন, সেগুলো থেকে অগ্নিকাণ্ড হওয়ার সুযোগ আছে। আবার যেখানে ভবন ভেঙে পড়বে সেখানে যেহেতু অনেক রাস্তায় সরু, সেখান দিয়ে ফায়ার সার্ভিস ঢুকতে পারবে না। তো ফলশ্রুতিতে আমাদের ভালনারেবিলিটি অনেক বেশি। যেমন আজকে মারা গেলেন যারা পথচারী, তারা তো ভূমিকম্পে মারা যান নাই, বা ভূমিকম্পে সেই ভবনটা তো ধসে পড়ে নাই, কিন্তু সেখান থেকে কিছু আমাদের খণ্ডিত অংশ পড়ে গিয়ে তারা মারা গেলেন। তারা দেখেন, মানে আমাদের ভালনারেবিলিটি এই কারণে আমরা বেশি যে আমরা শুধু ভূমিকম্পে মারা যাব না, ভূমিকম্পের ফলশ্রুতি তারা অনেক ঘটনা প্রভাব ঘটবে, বা যেটা বলে যে একটার সাথে পরিপূরক ভূমিকম্প বা ক্যাসকেডিং হ্যাজার্ড, এই শব্দটা টার্মিনোলজিটা পরিচিত। তাহলে এই ধরনের অনেক কিছু মিলে কিন্তু ঢাকার ভালনারেবিলিটিটা বেশি। আরেকটা কারণে ভূমিকম্পের মাত্রার সাথে ভালনারেবিলিটিটা বেড়ে যায়, এটা হচ্ছে লিকুইফিকেশন এবং এমপ্লিফিকেশন ইম্প্যাক্ট, যেটা হয় যখন কোনো একটা জলাশয়, জলাভূমি বা নরম মাটির উপরে যখন ভবন নির্মাণ করা হয়। আপাত দৃষ্টিতে ভবনগুলো মজবুত হলেও ভূমিকম্পের সময় সেই মাটিগুলো কম্প্যাক্টনেস করা হলেও সেখানে সেগুলো তরলের মতো আচরণ করে, কিংবা সেখানটাতে ঝাঁকুনিটা আরো বেশি লাগে, যার ফলে আমাদের প্রচুর নগরায়ন, যেটা বিশেষ করে আমাদের 90-এর দশকের পর থেকে হয়েছে, সেগুলো অনেক এই ধরনের লুজ সয়েল বা এই ধরনের ভালনারেবল সয়েল কন্ডিশনের উপর তৈরি হয়েছে, যার ফলশ্রুতিতে আমাদের 6 মাত্রা ভূমিকম্প হলেও অনেক ভবনের জন্য সেটার মাত্রাটা, ঝুঁকিটা 8-এর মাত্রার মতো ভূমিকম্প অনুভূত হতে পারে। এই জন্যই আমাদের রিস্ক ফ্যাক্টরটা বেশি। জন্য সবসময় আমাদের ঐতিহাসিকভাবে চট্টগ্রাম, সিলেট সেই জোনগুলো ভূমিকম্প প্রবণ হলেও ঢাকাকে আমরা হাইলি ভালনারেবল এই কারণেই বলছি যে ঢাকার নগরায়নের ক্ষেত্রে আমরা যে ডিসিপ্লিনটা তৈরি করার কথা ছিল, বিল্ডিং এর যে স্ট্রাকচারাল যে বিষয়গুলো আমাদের বিল্ডিং বা বিল্ডিং এর যে পারমিশনের প্রসেসে থাকার কথা ছিল, সেগুলো প্রায় অনুপস্থিত। আর আমাদের যেটা হয় অধিকাংশ ক্ষেত্রেই উন্নয়ন কর্তৃপক্ষ যারা আছেন রাজুক ঢাকার জন্য, তারা সত্যিকার অর্থে এগুলো ইন্সপেক্ট করা বা সেগুলোর কোয়ালিটি ইন্সপেকশন, কোয়ালিটি কন্ট্রোল হচ্ছে কিনা কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস, সেগুলো তৈরি বা সেগুলো দেখভাল করার মতো তো প্রতিষ্ঠানই ডেভেলপ করিনি। এমনকি ঢাকার বা সারা বাংলাদেশের জন্য ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী বিল্ডিং রেগুলেটরি অথরিটি তৈরি করার কথা, সেই অথরিটিটাও আমরা এখন পর্যন্ত তৈরি করতে পারিনি। সব মিলে আমাদের প্রস্তুতিটা অত্যন্ত দুর্বল। আমাদের যারা ভবন বানান, মালিকেরা বানায় যারা, তারাও অনেক ক্ষেত্রে কম্প্রোমাইজ করে। আমরা যারা ব্যবহারকারী, আমরাও নিয়ম নীতি মানি না। রাষ্ট্রের পক্ষ থেকে পুরো বিষয়টাকে মানে ধরা হয় যে নাগরিকদের মতো, নাগরিকরা যখন মনে করে ভূমিকম্প আদৌ আসবে না, সুতরাং আমি বেশি খরচ করে বা আমরা ভূমিকম্প সহনশীল বাড়ি কেন বানাবো, রাষ্ট্র মনে করে হয়তো ভূমিকম্প আসবে না, এই কারণে রাষ্ট্রের প্রস্তুতি প্রায় শূন্যের কোঠায়। প্রস্তুতির জায়গাটা নিয়ে হতাশাব্যঞ্জক আলোচনা আসলে আমরা আগেও করেছি, আসবো আপনার কাছে আবারও। মোহাম্মদ রুবায়েত কবির, যেটি নিয়ে আলোচনা হচ্ছিল যে আপনি বলছিলেন আপনার হিসাব অনুযায়ী 8-9 মাত্রার ভূমিকম্প সহসাই আমরা দেখবো, এরকম মনে হচ্ছে না। এর পেছনের ব্যাখ্যাটা একটু জানাবেন। একই সাথে যেমনটি অধ্যাপক আদিল মোহাম্মদ খান বলছিলেন, সিলেটের দিকে ভূমিকম্পের ঝুঁকি বেশি রয়েছে। বাংলাদেশের কোন কোন জায়গা আসলে বেশি ঝুঁকিপ্রবণ এবং ঢাকার ঝুঁকি কতটা? আমি যেটা বলছিলাম সেটা হলো যে যেটা বড় ভূমিকম্প, বড় ভূমিকম্পটা কিন্তু আমাদের হতে পারে, সেটা হতে পারে আমাদের নর্থ অঞ্চলে বা নর্থ ইস্ট অঞ্চলে, বিশেষ করে আমাদের সিলেট বা ওই সাইডগুলোতে আমাদের বড় ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে। বাট ঢাকা শহরে যেটা হয়েছে, আমি ঢাকা শহরে একটা বড় ভূমিকম্প আমি সেটাকে আসলে বিবেচনায় রাখছি না। কারণ ঢাকা শহরের যে ইতিহাস, এই ইতিহাসগুলোতে কিন্তু ঢাকায় কিন্তু অনেক বড় ভূমিকম্পের ইতিহাস নেই। বাট ঢাকা শহরে যেটা প্রবলেম হবে, ঢাকা শহরের সিটি ফাংশন, যেটা নগরবিদ বলছিলেন যে আসলে আমাদের ঢাকার মধ্যে যদি একটা 6 মাত্রা বা একটা 6.5 মাত্রার ভূমিকম্প হয়, তাহলেও আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে। কারণ ঢাকা শহরটাকে আমরা যেভাবে সাজিয়েছি আসলে সেটা কিন্তু কোনো, আমরা বলবো যে এটা খুব একটা নিয়ম মাফিক নয়। কারণ আমরা ঢাকা শহরটাকে যে জলাশয়গুলো ছিল বা নিচু ভূমিগুলো ছিল, সেগুলোকে আমরা কিন্তু ভরাট করে তারপরে কিন্তু এই বিল্ডিং গুলো আমরা করেছি। বাট এই বিল্ডিং গুলো থেকে আমরা যে করেছি, আমরা আসলে কতটুকু গভর্নমেন্ট প্রেসক্রাইব যে আমাদের বিল্ডিং কোড আছে সেটা আমরা মেনেছি কিনা, বা এই ভবনগুলো আমরা সঠিকভাবে করেছি কিনা, এখানে একটা প্রশ্ন আছে। আর একটা নগরবিদদের সঙ্গে আমি একটা বিষয় যোগ করতে চাই যে ভূমিকম্প হলে এই ভূমিকম্প দেয়াল ধসে, মানে ভূমিকম্পের বিল্ডিং ধসে যে ক্ষতি হবে, এর চেয়েও বেশি আমি ওরিড আরেকটা বিষয় নিয়ে, সেটা হলো যে ঢাকা শহরে ভূমিকম্প হলে যেটা হবে সেটা একটা ফায়ার টর্নেডোর সৃষ্টি হতে পারে। কারণ আমাদের ঢাকা শহরে যেভাবে বিদ্যুৎ এবং গ্যাসের লাইন আছে, যে ক্ষতিটা জাপানে হয়েছিল, যে জাপানে ভূমিকম্পে যে ক্ষতিটা হয়েছে তার চেয়ে বেশি হয়েছিল আসলে ফায়ার টর্নেডো থেকে। তো আসলে ভূমিকম্প হলে যে শুধু ভূমিকম্পের মাত্রা দিয়েই ক্ষতিটা হবে, বিষয়টা কিন্তু এমন নয়। আমাদের এখানে মাল্টি হ্যাজার্ড এসে এটাকে মানে আরো ইন্টেন্সিফাইড করে ফেলতে পারে এই দুর্যোগের ক্ষয়ক্ষতিটাকে। জি, অধ্যাপক আদিল মোহাম্মদ খান,
ইতিমধ্যেই যেমন অপরিকল্পিত নগরী ঢাকা এবং জনস্রোত যেভাবে ঢাকামুখী, তাতে বহুতল ভবনের প্রয়োজনীয়তা তো কখনো কমে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তাহলে কোনো উপায় কি আদৌ আছে এই নগরীকে, যদি একটি বড় ভূমিকম্প হয়, যেহেতু ভূমিকম্পের সেভাবে আসলে পূর্বাভাস সম্ভব হয় না, ধরে নিলাম ৮-৯ মাত্রার হবে না, কিন্তু যদি ৬.৫, ৭, ৭.৫ মাত্রারও হয় ভূমিকম্প, আদৌ কি কোনো উপায় আছে, কোনো পরিকল্পনা কেমন নেওয়ার আছে যাতে এই নগরীকে বাঁচানো যায়? আসলে আমাদের প্রস্তুতি তো দরকার, এবং একই সাথে যেটা দরকার যে আপনার পরিকল্পনা মাফিক সবকিছু করা। একটা নগর পরিকল্পনা তো সেই কারণেই করা হয় যে আপনি কোন এলাকাতে কোন মাটিতে আপনি ডেভেলপমেন্ট করার মতো পারমিশন দেওয়া যাবে, আবার কোথায় দেওয়া যাবে না, আবার কোথায় দেওয়া গেলেও সেখানে লিমিট করতে হবে কতটুকু করা যাবে। এটা হচ্ছে পরিকল্পনার ব্যাকরণ যেটা। হ্যাঁ, তো ব্যাকরণ মেনে না মেনে আমরা যদি বিল্ডিং করতে থাকি, নগরায়ণ করতে থাকি, এবং তখন আমরা দোষ দিতে থাকি যে কেন আমাদের এই দুর্গতি বা পরিণতি, সেটা কখনোই ঠিক হবে না। কিন্তু ঐতিহাসিক ভাবে তো পরিকল্পনা তৈরিও আমরা সেভাবে করছি না। সাম্প্রতিক সময় পরিকল্পনা তৈরি করা হলেও সেটাকে ভেঙে ফেলা বা সেটাকে পরিবর্তন করা বারবার ব্যবসায়িক স্বার্থে সেটা করছি। উঁচু ভবন বানানো আর পরিকল্পনা বা ফলো করা দুটো ভিন্ন জিনিস। আপনাকে উঁচু ভবন বানানোর একটা গ্রামার আছে, কোন ল্যান্ডের উপরে করবেন, সেটার জিওলজিক্যাল ক্যারেক্টার কেমন হবে, সেখানে করতে গেলে তার আশেপাশে বাফার এরিয়া কেমন থাকবে, সেখানে কি পরিমাণ রাস্তার উইডথ থাকবে, সেটা হচ্ছে উঁচু ভবন বানানোর যেটা প্ল্যানিং। তা আমরা তো সেই উঁচু ভবন বানানোর প্ল্যানিং না করে আমরা যত্র ছোট সড়ো 10-12 ফিট রাস্তার পাশেও বহুতল ভবন বানাতে চাই। এই ধরনের একটা গ্রামার নিয়ে এসে সাম্প্রতিক সময় ড্যাপের পরিবর্তন করা হয়েছে। আপনি যদি সেফ থাকতে চান, যেখানে উঁচু ভবন বানানো দরকার সেখানে উঁচু ভবন বানাবেন, যেখানে মাঝারি আয়তন ভবন বানাতে দরকার সেখানে, যেখানে রেস্ট্রিক্ট করা দরকার, যেখানে ফ্লো জোন মানে সেখানে আমাদের লুজ সয়েল, সেখানে রেস্ট্রিক্ট করা দরকার। এইভাবেই তো আসলে পরিকল্পনাগুলো হয়। আর পাশাপাশি যেখানে অলরেডি নগর হয়ে গেছে সেখানে আমাদের যেটা করা দরকার, সেখানে ভবন তো সব ডেমোলিশ করা যাবে না, তাহলে বিদ্যমান ভবনের মধ্যে ইন্সপেকশন করা দরকার যে কোনটার কি ধরনের স্ট্রেংথ আছে, কোনটার কি ধরনের রেট্রোফিটিং এর রিকোয়ারমেন্ট আছে, এবং সেখানে সেইভাবে ভবনগুলোকে মজবুতিকরণ করা, যেটা কোনোভাবেই অ্যালাউ করার সুযোগ নেই সেটাকে ধীরে ধীরে ডেমোলিশ করে রিডেভেলপমেন্ট করা। এগুলো তো সে বেসিক গ্রামার। আবার ভূমিকম্প হয়ে গেলে আপনার এলাকা ভিত্তিক যে আমাদের যে ইভাকুয়েশন এরিয়া, বিশেষ করে পার্ক, খেলার মাঠ বা এই ধরনের ফাঁকা জায়গা তৈরি করা, এটা তো রাষ্ট্রের তৈরি করতেই হবে। এবং এটা ঢাকার মতো অতি ঘনবসতিপূর্ণ এলাকাতে যেন আপনার হাঁটা দূরত্বে মানে 500 মিটারের মধ্যে যেন এই ধরনের একটা স্পেস থাকে, এগুলো তো তৈরি করা খুব কঠিন কাজ না। বিপরীতে আপনার একটু আগে যে আলোচনা আসলো যে আমাদের ইলেকট্রিসিটি লাইন, গ্যাস লাইন, সেগুলো যেন নিয়ম মাফিক ভাবে নেটওয়ার্ক গুলো ধীরে ধীরে রিপ্লেস করে আমরা পুরোটা স্ট্যান্ডার্ডাইজেশন একটা প্রস্তুতি নিয়ে যেতে পারি। এগুলো তো আমরা করতে পারি। চাইলে শহরকে ডেমোলিশ করা যাবে না, কিন্তু কোথায় কি ধরনের করণীয় সেটা পরিকল্পনা থেকে আসার কথা। আর সর্বোচ্চ দরকার রাষ্ট্রকে সবসময় পরিকল্পনার যে প্রপোজাল গুলো সেটাকে অনার করা। আমরা দুর্ভাগ্যজনক ভাবে দেখি বাংলাদেশের ব্যবসায়ীরা পরিকল্পনাকে এমন ভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে যে বেসিক পরিকল্পনা গ্রামার পরিষ্কার করা, এবং রাষ্ট্র এই অন্তর্বর্তী সরকার এসেও তাদের চাপেই ড্যাপটা পরিবর্তন করলো। অথচ ড্যাপে কিন্তু স্পেসিফিক্যালি প্রচুর আমাদের ওপেন স্পেস তৈরি করার কথা বলা আছে, যেগুলো ভূমিকম্পের সময় আমাদের এই রেস্কিউ স্পেস হিসেবে কাজ করবে। তাহলে এই সরকার এসে কেন সেই ওপেন স্পেস বা এলাকা ভিত্তিক যে স্পেস গুলো তৈরি করার কথা ছিল সেইটা নিয়ে না এগিয়ে এসে ড্যাপ পরিবর্তন করার চিন্তা করলো? তাহলে আপনাকে প্রায়োরিটি ফিক্স করতে হবে। একটা এক্সিস্টিং গড়ে ওঠা ল্যান্ডের শহরেও কিন্তু আপনার চাইলে সেভ করার জন্য একটা প্রসেসে হাঁটলে আজকে পারবেন না, কিন্তু 10 বছর একটা জার্নিতে আমাদের অনেক কিছু রেক্টিফিকেশন করে করে অন্তত এক্সিস্টিং বিল্ডিং গুলোকে একটা পর্যায়ে মান উন্নয়ন করা সম্ভব। যেগুলো পারা যাবে না সেটাকে ডেমোলিশ করে সেখানে রিডেভেলপমেন্ট করলে সেই ভবনগুলো নিরাপদ হবে। তাহলে এই জার্নিটা আমাদের শুরু করতে হবে, এবং তার বেসিক প্রিমাইজ একটাই যে আপনি কখনো আপোষ করতে পারবেন না, যে বিল্ডিং কোডের প্রতি আপোষ করতে পারবেন না, প্ল্যানিং রুলস এর প্রতি আপোষ করতে পারবেন না, ব্যবসায়ীদের জন্য এক আইন, আপনার জন্য আরেক আইন, এই জায়গায় যেতে পারবেন না। যেটা চিলি দেখিয়েছে যে তারা তো সেই অর্থে অতি উন্নত দেশ না, তারা কিন্তু এটা 10-15 বছরের একটা জার্নি করে তারা তাদের ভবনগুলোকে এবং পরিকল্পনাকে এমন ভাবে অনুসরণ করেছে যে চিলিতে বড় মাত্রা ভূমিকম্প। এবং এই যে পরিকল্পনার কথা বলছেন, সেটি তো আসলে সময় সাপেক্ষ ব্যাপার। পরিকল্পনা করতে হবে, সেটা এক্সিকিউশন লেভেলে এসে এত বড় একটা নগরী, বিশেষ করে যেখানে মানুষের পরিমাণ এত বেশি, সেই নগরীকে পরিকল্পিত একটা ছাঁচে ফেলা, সেটা তো আসলে একটা লম্বা পরিকল্পনার অংশ। আমি একটু শেষ প্রশ্নটি মোহাম্মদ রুবায়াত কবিরের কাছে রাখতে চাই যে ভূমিকম্প নিয়ে একটা খুব প্রচলিত ধারণা হচ্ছে ভূমিকম্প হলে ভবন থেকে দৌড়ে নেমে আসতে হবে, ভবনের নিচে এসে দাঁড়াতে হবে। ঢাকার যে চেহারা, তাতে ভবনের নিচে দাঁড়ানো কি কোনোভাবে কোনো উপকারে আসে কিনা? আসলে ভূমিকম্প হলে আসলে আমাদের যেমন উনি যেটা বললেন যে ভূমিকম্পের ক্ষেত্রে আমরা আসলে 3 ধরনের করণীয় করে থাকি। একটা হলো ভূমিকম্প হওয়ার আগে আমাদের কিছু করণীয় থাকে, ভূমিকম্প চলাকালীন সময়ে কিছু করার থাকে, এবং ভূমিকম্প হওয়ার পরে
তো ভূমিকম্প চলাকালীন সময়ে যে বিষয়টা, সেটা আসলে ভূমিকম্প হলে আমাদের যে নিয়মগুলো আছে, যে আমরা ভূমিকম্প চলাকালীন সময় ফাঁকা স্থানে যাব। আমরা যদি ঘরে থাকি তাহলে আমরা কোনো শক্ত বিম বা শক্ত কোনো জিনিসের নিচে গিয়ে আমরা থাকবো। আ এবং আমরা লিফট ইউজ করব না। আসলে ঢাকা শহরের কথা যদি আমি বলি, আমার নিজের বাসা যে আছে, বাসার সামনেই যে রাস্তাটা আছে, এখানে দেখা যাবে যে বিল্ডিংটা যদি ধসে পড়ে, তাহলে দেখা যাবে ওটা গায়েই পড়ে যাবে। আসলে আমাদেরকে আসলে ভূমিকম্প সচেতনতা বাড়াতে তো হবেই। পাশাপাশি আমাদের আছে আসলে একটা ইভাকুয়েশন প্ল্যান থাকতে হবে, যে ভূমিকম্প হলে আমরা কোথায় যাব। তো আসলে আমি জানি না ঢাকা শহরে এই পরিমাণ স্পেস আছে কিনা, যে স্পেসটায় গেলে আমরা নিরাপদে থাকবো। তো সেক্ষেত্রে আসলে আমরা ভূমিকম্পটাকে কিভাবে এইভাবে মোকাবেলা করব, আমার মনে হয় এটার জন্য একটা সমন্বিত একটা প্ল্যান করা যেতে পারে, যেটার সঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা তারা হয়তো এটার একটা কৌশল বের করতে পারে। আমরা আসলে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের এখন পক্ষ থেকে এখন যে পরিস্থিতিতে আমরা আছি তাতে বাঁচার তেমন কোনো উপায় নেই। নতুন করে পরিকল্পনা করতে হবে এবং সেটাকে সমন্বিত পরিকল্পনা হতে হবে। আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ আজকের দিনে এই গুরুত্বপূর্ণ আলোচনায় আমাদের সাথে অংশগ্রহণ করবার জন্য। দর্শক, আমাদের সাথে নগর ও অঞ্চল পরিকল্পনাবিদ অধ্যাপক আদিল মোহাম্মদ খান এবং আবহাওয়া ও ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুবায়াত কবির যুক্ত ছিলেন এতক্ষণ। এই ছিল আজকের সংবাদযোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় ও তার বিশ্লেষণ নিয়ে। ৭১-এর সাথেই থাকুন।